আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মিনিমাম প্রিপারেশন নিচ্ছি তারা জানি প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে ইংলিশ গ্রামারে যে টপিকটাতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। সেই সাথে একাডেমিক ক্লাসগুলোতে প্রতিটি পরীক্ষাতে একাধিক ভয়েস চেঞ্জের উপরেই কোশ্চেন থাকে। কাজেই আমরা যারা স্কুল সার্ভিস কমিশন, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস বা সিজিএল অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এর আগে আমি ক্লাসে তোমাদের দিয়েছিলাম একটা ডিটেইলড ক্লাস, 5খানা ক্লাস আমি ডিটেইলড দিয়েছিলাম। যারা দেখোনি তারা দেখে নেবে, আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আজকে আমি আলোচনা করব সমস্ত রুলস গুলোকে খুব সংক্ষেপে ইন এ নাটশেল, যাতে করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যেখানে সবার আগে কম্পিটিশন হয় টাইমের উপরে, যাতে করে আজকে আমি এমন কতগুলো ট্রিক্স বা টিপস আমি তোমাদের বাতাবো, কোশ্চেন দেখা মাত্র নিমেষের মধ্যে উত্তর করতে পারো। এই উদ্দেশ্যে আমি সমস্ত রুলস গুলো একদম নাটশেল আকারে দেব। সেই সাথে আমি কিছু রুলস তোমাদের বলবো, যাতে করে একাডেমিক ক্লাস থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ভয়েস চেঞ্জ নিমেষের মধ্যে করে তুমি স্কোর বোর্ডে, অর্থাৎ যে মেরিট লিস্ট হবে তাতে তুমি এক ধাপ অন্যের থেকে এগিয়ে থাকবে। সো লেটস গো। Today's topic, most important tricks on voice change, English grammar for all type of competitive exams. দেখো, প্রথমে আসে আমি প্রাইমারি রুলস ফর ভয়েস চেঞ্জ। আমরা জানি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ইজ টু আইডেন্টিফাই whether the given sentence is active or passive. If it is active, then it should be transformed into passive and vice versa. তো আমরা জেনে নিলাম সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্য মাত্র মাত্র 11খানা রুলস খুব সংক্ষেপে চলো দেখে নিচ্ছি। রুলস নাম্বার 1, ফার্স্ট রুল। দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে, কতগুলো ডায়াগ্রামের মধ্য দিয়ে একদম নিখুঁত ভাবে দেখাবো, যা দেখলে পরে তোমার 90 বছর বয়স পর্যন্ত কোনো দিন ভুলবে না, চোখের সামনেই থাকবে রুলস গুলো। দেখো, সেন্টেন্স একখানা দিয়েছে, কি দিয়েছে? দ্য ইন্ডিয়ান রেলওয়ে বিল্ট চেনাব রেলওয়ে ব্রিজ ইন কাশ্মীর। তো এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোনটা? দ্য ইন্ডিয়ান রেল। বিল্ট কি ভার্ব, চেনাব রেল ব্রিজ এটা কি অবজেক্ট, আর ইন কাশ্মীর এটা হচ্ছে আদার্স। ব্যাস, আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা ডিটেক্ট করলাম। তারপরে কি করব? দেখো, এবারে আমরা 1 নম্বর রুলস কি শিখবো। দেখো, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের যেটা ঠিক, আমরা আবার বলছি, আমি অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অবজেক্ট কি ছিল? সেনাব রেল ব্রিজ। সাবজেক্ট কি হলো? সেনাব রেল ব্রিজ। ঠিক সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে একটি কি বসে? হেল্পিং ভার্ব। এবারে যেহেতু চেনাব রেল ব্রিজ একটা, তাহলে ইজ অথবা ওয়াজ। ঠিক তখন আমরা মেইন ভার্বকে খেয়াল করব। যদি মেইন ভার্ব পাস্ট টেন্সে থাকে, হেল্পিং ভার্ব পাস্ট হবে। যদি প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ট, বিল্ট এর পাস্ট টেন্স বিল্ট, তাই হেল্পিং ভার্ব হলো ওয়াজ। তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম বিল্ট, এর থার্ড ফর্ম বিল্ট, এর প্রেজেন্ট ফর্ম বিল্ট, বিল্ট বিল্ট। এই ভার্বের যে ফর্ম অর্থাৎ ভার্বের চেঞ্জ গুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যাদের প্রবলেম আছে, মনে করো আমার এই চ্যানেলে 888খানা ভার্বের ফর্ম আমি দিয়েছি, তারা দেখে নেবে। বিল্ট এর থার্ড ফর্ম বিল্ট, মেইন ভার্বের থার্ড ফর্ম হলো MV3। নেক্সট, তাহলে এটা কোনটা হলো? বিল্ট ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট হলো, অবজেক্টের সাবজেক্ট হলো, সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব হলো, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম হলো, তারপরে একটি প্রিপোজিশন বসবে। কোথায় বসবে? না, ঠিক মেইন ভার্বের পরে অবজেক্টের আগে। অবজেক্ট কোনটা? ইন্ডিয়ান, দ্য ইন্ডিয়ান রেলওয়ে, এটা ছিল অবজেক্ট। এই অবজেক্ট হয়ে যাবে কি বলো? সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক দ্য ইন্ডিয়ান রেলওয়ের আগে বসবে একটা প্রিপোজিশন বাই। তাহলে আমরা কি দেখতে পেলাম? অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট হবে, দ্য চেনাব রেলওয়ে ব্রিজ। সাবজেক্ট অনুসারে হেল্পিং ভার্ব ওয়াজ বসলো, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম বিল্ড, থার্ড ফর্ম বিল্ড হলো, তারপরে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক তার আগে একটা প্রিপোজিশন বসবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে। আরো কি কি বসে আমি পরে দেখাচ্ছি। ঠিক তারপরে
কি বসবে? আদার্স। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আদার যদি কোনো ওয়ার্ড থাকে সেগুলো বসবে। তাহলে দেখো এটা হচ্ছে মাদার রুলস। কেন? সমস্ত ভয়েস চেঞ্জের এটা হচ্ছে বেসিক। এটা আগে করতেই হবে, তারপরে অন্য কিছু। একদম নিমেষের মধ্যে আমরা কি দেখতে পেলাম? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে হেল্পিং ভার্ব, মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তারপরে আদার্স অর্থাৎ অন্য কোনো ওয়ার্ডস থাকলে সেটা বসবে, না থাকলে বসবে না। ব্যাস রুলস 1 গেল। একদম ইজি, একদম মনে থাকবে, একদম চোখের মধ্যে সবসময় লেগে থাকবে। নেক্সট চলে যাবো আমরা রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 কি? কন্টিনিউয়াস টেন্স। দেখো কন্টিনিউয়াস টেন্স, টেন্স নিখুঁত ভাবে পড়তে হবে। টেন্সের ডিটেইলড ক্লাস আমার এই চ্যানেলে আছে, আমি লিংক দিব, দেখে নেবে। কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কাজ অনবরত চলতে থাকা। আগে চলতেছিল পাস্ট কন্টিনিউয়াস, এখন চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভবিষ্যৎকালে চলতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন কমন, সেটা কি? সেটা হচ্ছে ইং, অর্থাৎ মেইন ভার্বের সঙ্গে কি বসবে? ইং থাকবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি ইন থাকে, প্যাসিভ ভয়েসে বসবে বিং। একদম ইজি, একদম বাচ্চারাও পর্যন্ত দেখে নিমেষের মতন করে দেবে। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স যখন দেখব, অর্থাৎ মেইন ভার্বের সঙ্গে আইএনজি দেখব, যদি আমরা ইং দেখি, ইং এর জন্য কি বসে দিব? বিং। চলো দেখে নিই একটা এক্সাম্পল আমরা। অল দ্য প্লেয়ার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ আর প্লেইং ক্রিকেট ইন আইপিএল সিজন 18। এই তো ক্রিকেট খেলা, আইপিএল সিজন 18 শেষ হয়ে গেল। বিরাট কোহলির, অর্থাৎ যারা বিরাট কোহলির নামে যে পরিচিত আরসিবি, তারা জয়ী হলো। তাহলে অল দ্য প্লেয়ার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ আর প্লেইং ক্রিকেট ইন আইপিএল সিজন 18। এটা অ্যাক্টিভ ভয়েস, খুব ভালো কথা। আমরা এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? অল দ্য প্লেয়ার্স। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে অবজেক্ট ক্রিকেট, মেইন ভার্ব কোনটা? আর প্লেইং। বাস, কোনো ব্যাপার না, অবজেক্ট হয়ে গেল। অবজেক্ট পেয়েছে, সাবজেক্ট পেয়েছে, মেইন ভার্ব পেয়ে গেছে, আমাদের আর কোনো ব্যাপার নেই। তাহলে অবজেক্ট কোনটা? প্রথম রুলসে কি শিখেছিলাম? অবজেক্ট আর সাবজেক্ট হবে কান্ট্রি। কান্ট্রি তো না, কেউ অল দ্য প্লেয়ার্স অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর প্লেইং ক্রিকেট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, হলো সাবজেক্ট ক্রিকেট। এবার সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব ক্রিকেট ইজ, কেন? ক্রিকেট তো একটা, কোন টেন্সে আছে? আর প্লেইং, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হেল্পিং ভার্ব ইজ, ইজ। এইবার মেইন ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্ব কোন? প্লে, প্লে থার্ড ফর্ম প্লেড, তারপরে সাবজেক্ট, ভার্বের পরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, অল দ্য প্লেয়ার্স। এবার আদার্স ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রিজ ইন আইপিএল সিজন 18, বাস হয়ে গেল। শুধু তফাৎ হলো আমার 2 নম্বর, এটা তো 1 নম্বর রুলসে হলো। 2 নম্বর রুলসে আমরা শিখেছিলাম অ্যাক্টিভ ভয়েসে ইং, তাহলে প্যাসিভ ভয়েসে বিং হয়। দেখো এই যে দেখো প্লে, তার সঙ্গে আইএনজি ইং, ইং তাহলে কি বসবে? বিং। কোথায় বসবে? না হেল্পিং ভার্বের ঠিক পরেই বসবে। দেখো বিং আছে, তাহলে কি শিখলাম? অ্যাক্টিভ ভয়েসে ইং থাকলে প্যাসিভ ভয়েসে বিং হবে। কোথায় বসবে? না প্যাসিভ ভয়েসে যে হেল্পিং ভার্ব বসাবো ঠিক তারপরে। দেখো একদম ইজি, 1 নম্বর রুলসটাই হলো। 2 নম্বরের জন্য শুধু ইং থাকলে বিং হলো। নেক্সট কোশ্চেন, রুলস নাম্বার 3। এই যে ইং আছে, বিং হয়ে গেল। নেক্সট রুলস নাম্বার 3 কি দেখবো আমরা? পারফেক্ট টেন্স। দেখো পারফেক্ট টেন্স মানে, পারফেক্ট টেন্স মানে কি দেখেছি আমরা? পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকবে, মনে রাখবে। রুলস 1 নাম্বারটাই বসবে। আর এই পারফেক্ট টেন্সের জন্য অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এর জন্য কি বসবে? বিন। আর বাকি সব একই। হ্যাভ হ্যাজ হ্যাড মানে পারফেক্ট টেন্স, আর হ্যাভ হ্যাজ হ্যাড দেখলে আমরা বিন বসাবো। আর বাকি তো সব প্রথম রুলসটা। চলো এক্সাম্পল দেখে নিই আমরা। WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন has published the advertisement of SLST on 30th May 2025. ব্যাস, চলো 1 নম্বর রুলস আমরা করে নিই। 1 নম্বর রুলস কোনটা? সাবজেক্ট কোনটা? WBSSC, ভার্ব কোনটা? has published, অবজেক্ট কোনটা? অ্যাডভার্টাইজমেন্ট, ব্যাস অবজেক্ট গেল, সাবজেক্ট অ্যাডভার্টাইজমেন্ট। কিসের? মানের জন্য আমরা SLST বসালাম, মানের জন্য না বসালেও হবে। দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ SLST, ব্যাস। হেল্পিং ভার্ব হ্যাজ, মেইন ভার্ব পাবলিশড, থার্ড ফর্ম পাবলিশড, তারপরে প্রিপোজিশন বাই, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট WBSSC। আদার্স অন 30th May 2025। শুধু তফাৎ কোনটা? 1 নম্বর রুলসেই বললাম হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে কি বসবে? বিন। এখানে কি ছিল? হ্যাজ ছিল, তাহলে অবশ্যই কি হবে? বিন। কোথায় বসবে? হেল্পিং ভার্বের ঠিক পরে। তাহলে আবার কি শিখলাম আমরা? 1 নম্বর রুলসেই বসবে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট পরে হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন। শুধু পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে কি বসবে? বিন।
একদম ইজি, সারা জীবন মনে থাকবে। নেক্সট রুলস নাম্বার 4। দেখো আমি একটু তোমাদের ঘর কেটে দেখানোর চেষ্টা করছি। এই যে হ্যাজ আছে, তার জন্য বিং বসলো। নেক্সট রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4, মোডাল ভার্বস। আমরা কি শিখেছি? হেল্পিং ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাস্ট, নট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, নিড, ডেয়ার, এই হলো 21টি হেল্পিং ভার্ব। তার মধ্যে 10টা মোডালস, সেগুলো কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, বাট, মাস্ট নট, এই 10টাকে আমরা মোডালস বলি। এই 10টার একটাও যদি অ্যাক্টিভ ভয়েসে থাকবে, প্যাসিভ ভয়েসে বসবে বি, আর বাকি সব তো 1 নাম্বার রুলসে হবে। চলো এক্সাম্পল দেখে নিই। The hardworking candidates can get a job in any competitive exam। দেখো, চাকরি সবার চাই, কিন্তু চাকরি চাই ই টু দি ইনফিনিটিভ যা কার আছে সেই তো পাবে, তা চাইলেই তো হবে না, হার্ড ওয়ার্কিং হতে হবে। তাহলে চলো এই সেন্টেন্সে কি দেখে নেবো আমরা? অ্যাক্টিভ ভয়েস, দ্য হার্ড ওয়ার্কিং ক্যান্ডিডেট সাবজেক্ট, আর কোনটা? ক্যান গেট অবজেক্ট কোনটা? এ জব। ব্যাস, 1 নম্বর রুলস। 1 নম্বর রুলস কি শিখেছি আমরা? অবজেক্ট আর সাবজেক্ট, এ জব সাবজেক্ট, তারপরে হেল্প ভার্ব ক্যান, তারপরে মেইন ভার্ব থার্ড ফর্ম, গেট থার্ড ফর্ম গটেন, তারপরে প্রিপোজিশন বাই, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, তারপরে আদার্স যে ওয়ার্ড গুলো আছে আদার্স গুলো বসে গেল। তফাৎ শুধু অ্যাক্টিভ ভয়েসে কি ছিল? ক্যান। মোডালস এই 10টা মোডালস, এই 10টাকে মোডালস বলি, 10টার একটাও তাহলে কি বসবে? বি। দেখো ক্যান ছিল, তার জন্য কি বসলো? বি। কোথায় বসবে? হেল্পিং ভার্বের পরে। একদম ইজি, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এই 10টা মোডালস এর একটাও থাকলে প্যাসিভ ভয়েসে বি বসবে, আর 1 নম্বর রুলসটাই বসবে। নেক্সট রুলস নাম্বার 5। রুলস নাম্বার 5 এ কি দেখবো আমরা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি প্রশ্নসূচক বাক্য, হেল্পিং ভার্ব বা ডাব্লিউএস ওয়ার্ড, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। দেখো, all the rules are same in case of interrogative sentence, only helping verb is used before the subject। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দেখবো আমরা? ইন্টারোগেটিভ সেন্টেন্সে অন্যান্য সেন্টেন্সের বা অন্যান্য যে টেন্সের নিয়মগুলো হুবহু একই হবে, রিমেইন দ্য সেম। বাট what the different is, that is the different is প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের পরে যে হেল্পিং ভার্বটা বসার কথা, সেই হেল্পিং ভার্বটা শুধু সাবজেক্টের আগে যাবে, বাকি সব একই থাকবে। চলো এক্সাম্পল দেখে নিচ্ছি আমরা। দেখো, হাউ ডিড দ্য বয় সলভ দ্য ডিফিকাল্ট টাস্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনো ব্যাপার নেই। সাবজেক্ট হচ্ছে দ্য বয়, ভার্ব হচ্ছে ডিড সলভ, অবজেক্ট হচ্ছে দ্য ডিফিকাল্ট টাস্ক। চলো আমরা করে নেব। ডিফিকাল্ট টাস্ক অবজেক্ট ছিল, হয়ে গেল দ্য ডিফিকাল্ট টাস্ক। তারপরে হেল্পিং ভার্ব ওয়াজ, কেন? পাস্ট টেন্সে ওয়াজ বসলো। তারপরে মেইন ভার্ব থার্ড ফর্ম সলভ, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট। আর ডাব্লিউ, যেহেতু ইন্টারোগেটিভ, হাউ তো থাকবে, ডাব্লিউএস ওয়ার্ড তাহলে থাকবেই। শুধু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই দ্য ডিফিকাল্ট টাস্ক ওয়াজ বসার কথা ছিল, সেই ওয়াজ চলে গেল কোথায়? না, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাই সেই ওয়াজ চলে গেল ডিফিকাল্ট টাস্ক, অর্থাৎ সাবজেক্টের পরে যে বসার কথা ছিল, ও চলে গেল সাবজেক্টের আগে। দিস ইজ হোয়াট which makes differentiate বা which differentiates from the other sentences or another tense। তাহলে আমরা কি দেখলাম? বাকি সব নিয়ম একই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেন? এই যে ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক আছে, এক্ষেত্রে কি হবে? সব নিয়ম একই হবে, শুধু সাবজেক্টের পরে যে হেল্পিং ভার্বটা বসার কথা ছিল, সেটাই যাবে সাবজেক্টের আগে, and the rest of the rules remain the same। নেক্সট রুলস নাম্বার 6। রুলস নাম্বার 6 কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। গঠন কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি আছে বলো? মেইন ভার্ব প্লাস আদার্স। এটার আবার দুটো রুলস আছে, উইথ অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি অবজেক্ট থাকে তাহলে রুলস আলাদা, আর অবজেক্ট না থাকলে রুলস আলাদা। চলো আমরা প্রথম দেখি উইথ অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে রুলসটা কি হবে? একদম ইজি, একদম বীজগণিতিক ফর্মুলার মতন। লেট বসবে প্রথম, তারপর সাবজেক্ট বসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। চলো দেখে নিচ্ছি এক্সাম্পল। এক্সাম্পল, ডু ইট নাও। তাকে ইম্পারেটিভ সেন্টেন্স, কেন আদেশ দিচ্ছে, এটা এখনই করো। তো কি রয়েছে? ভার্ব রয়েছে, ইট রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে কি করব আমরা? ফর্মুলা রয়েছে, প্রথম লেট বসবে, চলো আমরা লেট বসিয়ে দিই, লেট। তারপরে অবজেক্ট কি আছে? ইট, হয়ে গেল সাবজেক্ট ইট। তারপর কি বসবে? বি বসালাম, বি। তারপর ভি থ্রি, ভার্বের থার্ড ফর্ম নাও আছে, নাও। না থাকলে বসবে না। বাস, আশা করি ক্লাস 1 এর একটা 1 এর স্টুডেন্ট পর্যন্ত ইজিলি করে দেবে। কম্পিটিটিভ পরীক্ষা দেখা মাত্র একদম উইদিন সেকেন্ড তোমার হয়ে যাবে। তাহলে কি শিখলাম আমরা? ইম্পারেটিভ সেন্টেন্সে যে অবজেক্ট থাকে, তাহলে প্রথম লেট বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বি বসবে, থার্ড বসবে। একদম হাজারো এক্সাম্পল হয়ে গেল মাত্র ছোট্ট একটা রুলস এর মধ্যে দিয়ে। নেক্সট রুলস নাম্বার 7।
রুলস নাম্বার 7, ইম্পারেটিভ সেন্টেন্স উইদাউট অবজেক্ট। যদি অবজেক্ট না থাকে তাহলে কি হবে? তাহলে কি বসবে? ফর্মুলা ইউ আর অর্ডার, আদেশ হলে অর্ডার বসবে, অনুরোধ হলে রিকোয়েস্টেড বসবে, আর উপদেশ হলে অ্যাডভাইসড বসবে, আর তারপরে টু বসবে, তারপরে দ্য সেম। তার মানে যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি অবজেক্ট থাকে তাহলে আমরা আগে শিখলাম লেট, যদি না থাকে তাহলে কি বসবে? আদেশ হলে ইউ আর অর্ডার, অনুরোধ হলে ইউ আর রিকোয়েস্টেড, উপদেশ হলে ইউ আর অ্যাডভাইসড, তারপর বসবে টু, তারপর সেম, অর্থাৎ যা থাকবে হুবহু তাই, একদম ইজি, হেসে খেলে। চলো এক্সাম্পল দেখে নিচ্ছি। কিপ টু দ্য লেফট, দেখো কিপ টু দ্য লেফট, দেখো অবজেক্ট নেই, অনেকের মনে হতো লেফট, লেফট কোনো অবজেক্ট নয়। ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর দেয় তাহলে অবজেক্ট হয়, আর না থাকলে অবজেক্ট নয়। তাহলে এখানে কিপ, কি রাখো, কোনো অবজেক্ট দেয়? দেয় না, তাহলে এটা অবজেক্ট নয়। অর্থাৎ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট নেই। তাহলে কি বুঝবে? চলো বাঁ দিকে ঘেসে চলো, তাহলে এটা কি বোঝাচ্ছে? উপদেশ বোঝাচ্ছে। চলো প্রথম তাহলে কি বুঝবো? ইউ আর লিখলাম, ইউ আর, তারপরে অ্যাডভাইসড, তারপর বসে টু, এই যে টু বসলো টু, তারপরে কি বসবে? তারপরে কি বসবে? টু, তারপরে টু এর পরে কে বসবে? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে টু প্লাস কি আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম আর টু, কিপ, তারপর যা আছে তাই টু দ্য লেফট, টু দ্য লেফট আছে তাই বুঝলো। তাহলে আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তাহলে পরে কি বলবো? ইউ আর, আদেশ হলে অর্ডার, অনুরোধ হলে রিকোয়েস্টেড, উপদেশ হলে অ্যাডভাইস বসবে, তারপর টু বসবে, তারপর সেন্টেন্স যা থাকে হুবহু তাই বসিয়ে দেবো। নেক্সট কোশ্চেন নাম্বার, রুলস নাম্বার 7, 7 কি আছে? Quasi passive. What is called quasi passive? Quasi passive is a form of verb which apparently seems to be active but meaning is passive. Active in form but passive in sense. অর্থাৎ সেন্টেন্সটা দেখলে পরে মনে হবে অ্যাক্টিভ কিন্তু ওর যে মিনিংটা সেটা হচ্ছে প্যাসিভ। এই ধরনের ভয়েসেন্স কে বলা হয় কোয়াসি প্যাসিভ। আর এই ধরনের ভয়েসেন্স গুলো কম্পিটিটিভ পরীক্ষায় সবচেয়ে বেশি দেয়। চলো দেখে নিচ্ছি। এটা কিন্তু আগাম বলে রাখছি তোমাদের, এটা রুলস, এটা কোনো পার্টিকুলার কোনো রুলস নেই, মিনিং অনুসারে হয়। চলো আমি দেখে দিচ্ছি, তোমাদের একটা লিস্ট দিয়ে দেবো আমি, কসিভ প্যাসিভ ভার্ব যতগুলো হয় একটা লিস্ট দিয়ে দেবো, ওর মধ্যে সমস্ত পরীক্ষাতে আসে। চলো দেখে নিচ্ছি। দ্য স্টোন ফিলস রাফ, দেখো তো সাবজেক্ট দ্য স্টোন, স্টোন কি অনুভূতি আছে? অনুভূতি তা দেখাতে পারে? তার দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অ্যাপারেন্টলি বা বাস্তব বাহ্যিকভাবে দেখলে মনে হবে কি অ্যাক্টিভ ভয়েস, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে অ্যাক্টিভ, বাট মিনিং ইজ প্যাসিভ। দ্য স্টোন ফিলস রাফ, পাথরটা অনুভব করে খসখসে। তার মানে তার মানে মিনিংটা সেন্সটা হচ্ছে বা সেন্সটা হচ্ছে প্যাসিভ। কেন? অর্থাৎ পাথরটাকে তখনই খসখসে মনে হবে। এই যে পাথর, এই পাথরটাকে দেখলে মনে হবে না, এই পাথরটাকে কি করতে হবে? যখন আমরা কি করব? ফিল করব, ঘষবো, টাচ করব, তখনই। তার মানে দেখো মিনিংটা আছে প্যাসিভ। এই ধরনের ভয়েস সেন্সকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। এটা কিভাবে করবো আমরা? মিনিং অনুসারে। চলো দেখে নিচ্ছি। দ্য স্টোন ইজ রাফ, পাথরটা হয় খসখসে কখন? হোয়েন ইট ইজ ফেল্ট বা হোয়েন ইট ইজ টেস্ট। ব্যাস, তাহলে আমরা কি দেখলাম? অনেক রকম আছে। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, দ্য রোজ স্মেল সুইট, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এরকম অসংখ্য আছে। দ্য বেড ইজ স্মুথ, হোয়েন ইট ইজ ফেল্ট, হোয়েন ইট ইজ লাইট ডাউন। নেক্সট আর একটা এক্সাম্পল দেখে নেব। দ্য বুকস আর প্রিন্টিং, দেখো এক্ষেত্রে কিন্তু এইভাবে হবে না, অর্থাৎ মিনিং অনুসারে করতে হবে। দ্য বুকস আর প্রিন্টিং কি হবে? দ্য বুকস আর বিং প্রিন্টেড। তাহলে আমরা দেখলাম কোয়াসি প্যাসিভ এরকম মিনিং অনুসারে হয়। এর লিস্ট আমি দেব, এই লিস্ট থেকে সমস্তগুলো তোমরা কমন পাবে। নেক্সট রুলস নাম্বার 8 কি আছে? রুলস নাম্বার 8 আছে ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ কেমন দেখতে? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কাকে বলে ইনফিনিটিভ? যখন অসমাপিকা ক্রিয়া, বাংলাতে তয় করে তে যখন বোঝায়, আর দেখতে হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ নরমালি হয় না, নরমালি ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু দুটো ক্ষেত্রে হয়। দুটো ক্ষেত্রে কখন হয়? যখন ইফ দেয়ার ইজ এনি বি ভার্ব অর হ্যাভ ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভের আগে যদি বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর থাকে, অথবা হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, তাহলেই চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। কিভাবে চেঞ্জ হবে? টু এর পরে বি বসবে, তারপরে ভাবে থার্ড ফর্ম বসবে। আমরা কি শিখলাম? ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ হয় না, দুটো ক্ষেত্রে হয়। ইনফিনিটিভের আগে যদি বি ভার্ব থাকে, অ্যাম ইজ আর ওয়াজ আর থাকে, অথবা হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলেই চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? কিভাবে? টু বসবে, টু এর পর বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। চলো এক্সাম্পল দেখে নিচ্ছি আমরা। এভরি হিউম্যান বিং হ্যাজ টু পারফর্ম মেনি ডিউটিজ, দেখো ইনফিনিটিভ আছে, টু পারফর্ম ইনফিনিটিভ আছে, এ তো ভয়েস চেঞ্জ হওয়ার কথা নয়। না হবে কেন? তারপরে কি আছে? তারপরে এখানে হ্যাজ রয়েছে।
কেন? হ্যাভ ভার্ব রয়েছে, আমি আগে বলেছি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে চেঞ্জ হবে, ইনফিনিটিভ এখানে আছে তাহলে চেঞ্জ হবে, কিভাবে হবে? দেখো অবজেক্ট কোনটা, মেনি ডিউটিস হলো সাবজেক্ট, মেনি ডিউটিস, মেনির জন্য হ্যাভ হলো, বসালাম হ্যাভ, তারপর কে বসবে, টু বসবে, বসালাম টু, তারপরে বি বসবে, বসালাম বি, তারপর ভি থ্রি পারফর্ম, তারপর পারফর্ম, তারপর অবশ্যই প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট। বলো তো কে পারবে না? একদম নিমেষের মধ্যে, একদম 100% পারফেক্টলি, স্মুথলি অ্যান্ড ভেরি স্মার্টলি পারফর্ম করবে তোমার কম্পিটিটিভ পরীক্ষাতে। নেক্সট চলো দেখে নিচ্ছি আর একটা এক্সাম। দেখো এই যে হ্যাজ টু আছে, বসালো টু বি। নেক্সট আমরা দেখে যাবো 2 নম্বর, আই এম টু ডু ইট। চলো দেখে নি, আই এম টু ডু ইট। আবারও দেখে নিচ্ছি, দেখো টু ইনফিনিটিভ ভয়েস চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু না, তার আগে কি রয়েছে? তার আগে রয়েছে এম। টু এর আগে কি আছে? এম আছে, অর্থাৎ বি ভার্ব আছে, তাহলে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে? অবজেক্ট আছে, ইট হলো সাবজেক্টিভ, তারপরে সাবজেক্টের পরে ইজ বসলো, আই এর পরে এম, টু ইট এর পরে তো ইজ এম বসে না, ইজ ইজ, তারপরে অবশ্যই টু, এই যে টু বসলো, তারপরে পি বসলো পি, তারপরে ভি থ্রি ডান, তারপরে অবশ্যই প্রিপোজিশন বাই, তারপরে আই হয়ে গেল মি। কত ইজি। নেক্সট এই তো এম টু আছে, হলো ইজ টু বি ডান। নেক্সট চলে যাচ্ছে আমার রুলস নাম্বার 9। রুলস নাম্বার 9 এ কি আছে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স? Complex sentence is the type of sentence which consists of one principal clause and one or more than subordinate clause or clauses is called complex sentence. Complex sentence হলো সেই সেন্টেন্স গুলো যে সেন্টেন্সের মধ্যে কমপক্ষে দুটো ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। দেখো ও লিখে দিয়েছি এই বোথ প্রিন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স আবার বলছি, সেই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজকে থাকতেই হবে, তাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স বা ক্লজের উপরে ডিটেইল ক্লাস, একদম সায়েন্টিফিক ক্লাস, একদম বাচ্চারা পর্যন্ত বুঝতে পারবে এমন ক্লাস দেওয়া আছে আমার এই চ্যানেলে, লিংক আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। এই কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস কিন্তু সবচেয়ে পরীক্ষাতে বেশি আসে। If both principal and subordinate clauses contain transitive verb, both clauses should be changed, otherwise one clause must be changed. কি দেখলাম? প্রিন্সিপাল ক্লজেও যদি ট্রানজিটিভ ভার্ব থাকে, সাবঅর্ডিনেট ক্লজেও যদি ট্রানজিটিভ ভার্ব থাকে, তাহলে দুদিকেই চেঞ্জ হবে। আর যদি না থাকে তাহলে কি হবে? শুধু একটা ক্লজ চেঞ্জ হবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ হবে। আমি আবারও বলছি, প্রিন্সিপাল ক্লজ মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। যদি প্রিন্সিপাল ক্লজের সাবঅর্ডিনেট ট্রানজিটিভ ভার্ব থাকে বা সাবঅর্ডিনেট ক্লজের ট্রানজিটিভ ভার্ব থাকে, তাহলে দুদিকে চেঞ্জ হবে, না তাহলে একদিকে চেঞ্জ হবে। চলো এক্সাম্পল দেখে নিচ্ছি, একদম ইজি হবে। উই বিলিভ দ্যাট অ্যাকশন বা অ্যাক্সিওম কেউ বলে, অ্যাকশন 04 মিশন উইল বি সাকসেসফুল। তোমরা জানো নিশ্চয়ই আমাদের ভারতের শুভ্রাংশু শুক্লা, তার মধ্যে একটা একটা রাকেশ শর্মার পরে প্রথম আমাদের দেশে একজন ভারতীয় চলে মহাকাশে যাচ্ছে। আমরা উই বিলিভ দ্যাট অ্যাকশন 04 মিশন উইল বি সাকসেসফুল। দেখো এখানে কি রয়েছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স কেন? উই বিলিভ, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। দ্যাট অ্যাকশন 04 মিশন উইল বি সাকসেসফুল, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজের ডিটেইল ক্লাস দেওয়া আছে, যারা দেখে নেবেন, নইলে কিন্তু এই ধরনের ভয়েস চেঞ্জ তোমরা পাবে না। চলো আমরা দেখে নেব, প্রিন্সিপাল ক্লজেও আছে কি বলো, প্রিন্সিপাল ক্লজেও আছে ট্রানজিটিভ ভার্ব। কি দেখলাম? দেখো প্রিন্সিপাল ক্লজে আছে কি, আছে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে কোনো ট্রানজিটিভ ভার্ব নেই। ট্রানজিটিভ ভার্ব আমি বলেছিলাম, যারা দেখোনি দেখে নেবে, আমার এই চ্যানেলে আছে। Transitive verbs are those that verbs form must be changed on the basis of a subject number and person. যে সমস্ত ভার্বের সাবজেক্ট এবং সাবজেক্টের নাম্বার পার্সন চেঞ্জ হলে ও রূপ চেঞ্জ হয়, তাকে ট্রানজিটিভ ভার্ব। বিলিভ আছে, এখানে কোনো ট্রানজিটিভ ভার্ব নেই, তাহলে একদিকে প্রিন্সিপাল ক্লজে রয়েছে, তাহলে কোন দিকে চেঞ্জ করব? তাহলে কি হবে? ভয়েস চেঞ্জ হবে একদিকে, এই যে ওয়ান ক্লজ মাস্ট বি চেঞ্জড। তাহলে বিলিভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাহলে ইট ইজ বিলিভড দ্যাট। যখন ডিরেক্ট অবজেক্ট থাকবে না, তখন আমরা কি নিয়ে আসি? ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আসি। এটা এইভাবেও হয়। দ্যাট, তাহলে কি দেখলাম? ইট ইজ বিলিভড দ্যাট, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজে কোনো ট্রানজিটিভ ভার্ব নেই, তাই সাবঅর্ডিনেট ক্লজের কোনো পরিবর্তন হলো না। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? ইট ইজ বিলিভড দ্যাট অ্যাকশন 05 মিশন উইল বি সাকসেসফুল। অন্যভাবেও করা যায়, দ্যাট অ্যাকশন 04 মিশন উইল বি সাকসেসফুল ইজ বিলিভড বাই আস। এইভাবেও করা যেতে পারে। তাহলে আমরা একদম সবচেয়ে বেশি কম্পিটিটিভ পরীক্ষায় কমপ্লেক্স সেন্টেন্সের উপর আমরা কি শিখলাম? যদি ট্রানজিটিভ ভার্ব দুই দিকে থাকে, দুদিকে চেঞ্জ হবে, না দিলে একদিকে চেঞ্জ হবে। চলো দেখে নিচ্ছি রুলস নাম্বার 10। রুলস নাম্বার 10, ও এটা 10 করা হয়নি, এটা 10, 9টা 10 হবে। দেখো খুব ইন্টারেস্টিং, আর এই এক্সাম্পলটা কিন্তু প্রচুর কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে, ভালো করে দেখে নেবে।
হোয়াট উই ক্যান নট কিওর উই মাস্ট এন্ডিওর। দেখো তো আমরা কি দেখলাম, এখানে কি রয়েছে, এখানে প্রিন্সিপাল ক্লজ উই মাস্ট এন্ডিওর, একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে কি, হোয়াট উই ক্যান নট কিওর। আমি জানি অনেকে তোমরা ক্লজই বোঝো না, অবশ্যই তোমরা কিন্তু ক্লজের ক্লাসটা দেখে নেবে, নইলে কিন্তু তোমরা একদম মুখস্থ করে কোনোদিন করা যায় না ইংলিশ। তাহলে প্রিন্সিপাল ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজেও ট্রানজিটিভ ভার্ব আছে, সরি সাবঅর্ডিনেট ক্লজ আগে দেখিনি, সাবঅর্ডিনেট ক্লজে ট্রানজিটিভ ভার্ব আছে কিওর, প্রিন্সিপাল ক্লজেও একটা ট্রানজিটিভ ভার্ব আছে এন্ডিওর। তাহলে দুই দিকে চেঞ্জ হবে। চলো দেখে নিই আমরা কিভাবে করবো। হোয়াট ক্যান নট বি কিওর, হোয়াট নিজের সাবজেক্ট, আমরা জানি হোয়াট নিজের সাবজেক্ট হয়, হোয়াট ক্যান হেল্পিং ভার্ব নট, তো নট আছে, মোডাল ভার্ব ক্যান আছে, বি বসলো, মেইন ভার্ব থার্ড ফর্ম কিউ, আর এই যে সাবঅর্ডিনেট ক্লজটা এটাই হচ্ছে সাবজেক্ট, তারপর কি আছে মাস্ট বসলো মাস্ট, আর মোডাল মাস্ট আছে তাহলে বি বসবে, আর এন্ডিওর থার্ড ফর্ম এন্ডিওর বসবে। তাহলে কি শিখলাম, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুদিকে ট্রানজিট ভার্ব দুদিকে চেঞ্জ হবে, আর একদিকে থাকলে একদিকে চেঞ্জ হবে। নেক্সট রুলস নম্বর 10, অ্যাকচুয়ালি এটা 11 হতো। চলো দেখে নিই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষাতে থাকে প্রিপোজিশন। হয়েছেন যে এমনি ডিরেক্ট আসে এরর কারেকশনে ব্যাপক ইম্পর্টেন্ট এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই প্রিপোজিশন শুধু ওগুলোতেই নয়, পরীক্ষা ডিরেক্ট আসে নয়, আমাদের ভয়েস চেঞ্জ করতে ভীষণ ভীষণ কাজে লাগে। এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্ট যাদের মুখস্থ নেই তারা কোনোদিন এগুলো পারবে না। আমার এই চ্যানেলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে 5খানা ক্লাস দেওয়া আছে, এর বাইরে কোনো পরীক্ষায় আসবে না, সব লিস্ট দেওয়া আছে, যারা দেখে নেবে এখান থেকে সব কমন পাবে তোমরা। চলো দেখে নিই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ some preposition which must be used to the appropriate words instead of the preposition by। অনেকের মধ্যে একটা মাথায় ভূত চেপে বসে আছে প্রিপোজিশন মানে বাই, না, অনেক সাবজেক্ট আছে বা অবজেক্ট আছে, তারপর তার আগে অবশ্যই প্রিপোজিশন বসে, নির্দিষ্ট প্রিপোজিশন বসবে, সেটাকেই বলছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লিস্ট আমার দেওয়া আছে, তোমরা দেখে নেবে, মনে রাখবে, তখন কিন্তু ওই বাইয়ের পরিবর্তে সেই প্রিপোজিশনটাই বসবে। ফর এক্সাম্পল দেখে নিন, মহুয়া ম্যারিড আ ওয়েলদি মার্চেন্ট। এটা খুব মানে বর্তমান কালে ভীষণ চলছে মহুয়ার বিয়ে নিয়ে, মহুয়া ম্যারিড আ ওয়েলদি মার্চেন্ট। তাহলে কি আছে এখানে, অবজেক্ট আ ওয়েলদি মার্চেন্ট, আ ওয়েলদি মার্চেন্ট, হেল্পিং ভার্ব ওয়াজ ম্যারিড টু মহুয়া, হি হ্যাজ হি ইজ ইন্টারেস্টেড মিউজিক। তাহলে মিউজিক ইজ ইন্টারেস্টেড বাই হিম হবে না, মিউজিক ইজ ইন্টারেস্টেড ইন হিম। হিজ বিহেভিয়ার অ্যানয়েড মি, তাহলে আই ওয়াজ অ্যানয়েড বাই হবে না, অ্যানয়েড উইথ। যখন কারোর ব্যক্তির দ্বারা হয় তখন উইথ, যখন কারোর সরি অ্যানয়েড অ্যাট, সরি অ্যানয়েড অ্যাট, কারো আচরণ হলে এক। তাহলে এই ধরনের বিস্তারিত ক্লাস একদম নিখুঁত ভাবে দেওয়া আছে, তোমরা দেখে নেবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ব্যবহার। নাও দেখো এই যে টু টু বসলো, বাই না বসে টু বসলো। নেক্সট দেখবো আমরা রুলস নাম্বার 11, ফ্রেজাল ভার্ব। দেখো ফ্রেজাল ভার্ব এমন একটা টপিক যা কিনা ডিরেক্ট আসে প্লাস প্লাস আমাদের এই ভয়েস চেঞ্জে আসে। ফ্রেজাল ভার্ব মাত্র কয়েকটা ক্লাস আছে, মাত্র কয়েকটা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে আমার এই এই চ্যানেলেই। ফ্রেজাল ভার্বে এই লিস্টটা যদি কেউ পড়ো, ডিরেক্ট এলেও পাবে, এই ভয়েস চেঞ্জে কোনো সমস্যা হবে না। মনে রাখবে, যদি in case of existence of phrasal verb in a sentence that phrasal verb and a separate preposition must be used। মনে রাখবে সেন্টেন্সে যদি কোনো ফ্রেজাল ভার্ব থাকে ও তো থাকবেই, পুরোটাই থাকবে, তারপরে একটা এক্সট্রা প্রিপোজিশন বসাতে হবে। তোমরা জানো নিশ্চয়ই ফ্রেজাল ভার্ব মানে কোনো ভার্ব থাকবে তারপর প্রিপোজিশন থাকবে। অনেকে ভাবে যে প্রিপোজিশন একটা ফ্রেজাল ভার্ব, তো একটা ফ্রেজাল ভাবে তার প্রিপোজিশন বসালাম আর বোধহয় হবে না, কিন্তু না, খুব ভুল, এটা কিন্তু এরর কারেকশনে খুব আসে। মনে রাখবে যদি কোনো মাদার সেন্টেন্সে যদি ফ্রেজাল ভার্ব থাকে তাহলে কি ফ্রেজাল ভার্বটা বসবে এবং তোমার এক্সট্রা করে প্রিপোজিশন বসবে। চলো এক্সাম্পল দেখে নিচ্ছি, উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। তাহলে দেখো লুক ডাউন আপন, এই যে লুক ডাউন আপন হচ্ছে কি ফ্রেজাল ভার্ব, মানে ঘৃণা করা, হেট। তাহলে এইবার অবজেক্ট কোনটা, পুয়ার হলো সাবজেক্ট, শুড আছে শুড বসলো, নট আছে নট বসলো, আর মোডাল শুড আছে তাহলে বি বসলো। লুক ডাউন আপন দেখো বসলো মেইন ভার্ব।
অর্থাৎ ফ্রেজাল ভার্ব বসলো, তারপরে অনেকে ভাববে ডাউন আছে, আপন আছে, আবার এটা বাই বসাবো, না এটা বোধহয় নয়, কিন্তু না, বসাতে হয়। মনে রাখবে ফ্রেজাল ভার্ব থাকলে পরে বসবে এবং তারপরে একটা এক্সট্রা প্রিপোজিশন বাই বসবে। তো উত্তরটা কি দাঁড়ালো? দ্য পুয়ার শুড নট বি লুক ডাউন আপন বাই আস। নেক্সট, এবারে আমি তোমাদের, এই হলো 11খানা রুলস আমি দিলাম। এরপরে খুব সুন্দর সুন্দর কতগুলো টপিক, রুলস নয় কিন্তু মনে রাখতে হবে, যেগুলো কিনা সিজিএল, ডব্লিউবিসিএস, স্কুল সার্ভিস কমিশন, এসএলএসটি পরীক্ষাগুলোতে থাকে। মাত্র কয়েকটা ট্রিক্স বা কৌশল বা কতগুলো আমি কায়দা আমি দেখাবো, দেখবে খুব মজা লাগবে ওই কটা জানা থাকলে। আর এই রুলস 11টা পড়া থাকলে কি পরীক্ষা, ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা অন্য যে কোনো পরীক্ষায় একদম হেসে খেলে 100% মার্কস পাবে। এখন আমি তোমাদের কিভাবে তোমরা সেন্টেন্স থেকে একটা যখন উদাহরণ দেবে, 4টা অপশন থাকবে, এই অপশন থেকে তুমি কিভাবে এলিমিনেট করে নিমেষের মধ্যে কিভাবে করবে তার আমি ট্রিক্স তোমাদের বাতাচ্ছি। সাম স্পেশাল টিপস অর ট্রিক্স। দেখো, দ্য ম্যান হ্যাজ নট কেপ্ট হিজ কমিটমেন্ট, একখানা সেন্টেন্স। এবার 4খানা অপশন থাকবে, কি কি? His commitment was not kept by the man. Option 2 তে আছে his commitment has not been kept by the man. Option 3, the man had not been kept his commitment by the man. Option 4, his commitment has not been kept by the man. চলো, এই 4খানা এক্সাম্পল আছে, তো 4খানা অপশন আছে। এই 4খানা অপশন আমি আলাদা আলাদা করে পড়বো, তাহলে কিন্তু তোমার চাকরি পেতে হবে না, তুমি বইকে অনেক পিছিয়ে যাবে। মনে রাখবে আজকের থেকে প্রত্যেকটা ভয়েস এন্ড ন্যারেশন, প্রত্যেকটা এরকম স্পেশাল ট্রিক্স দিব, যা কম্পিটিটিভ পরীক্ষাতে বসে প্রয়োগ করলে পরে তুমি কোনোদিন টাইম নিয়ে কোনো সময় হবে সমস্যা হবে না। চলো দেখি। দেখো, দ্য ম্যান সাবজেক্ট, ভার কোনটা? হ্যাজ নট কেপ্ট। অবজেক্ট কোনটা? হিজ কমিটমেন্ট। মনে রাখবে, মনে রাখবে অ্যাক্টিভ ভয়েসে বা মেইন সেন্টেন্সের মুড তুমি চেঞ্জ করতে পারবে না, সেন্টেন্সের টেন্স তুমি চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ যে সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সে করতে হবে, যে টেন্সে থাকবে সেই টেন্সেই করতে হবে। সবচেয়ে বেশি কিন্তু এরর কারেকশন এই টাইপের গুলো দেয়। চলো দেখে নিচ্ছি। দেখো, সাবজেক্ট দ্য ম্যান, ভার্ব হ্যাজ নট কেপ্ট, অবজেক্ট হিজ কমিটমেন্ট। তাহলে দেখো অবজেক্ট হিজ কমিটমেন্ট, দেখো তো কোথায় আছে হিজ কমিটমেন্ট? দেখো প্রথমটাতে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়টাতে নেই, তাহলে সবার আগে 3 নাম্বার আউট। খুব মজা না? 3 নাম্বারটা হতেই পারে না, ওটা আউট। তাহলে বাকি 3টা, হিজ কমিটমেন্ট 3টাতে আছে। এইবার দেখবো আমরা ঠিক কমিটমেন্ট বা হেল্পিং ভার্ব দেখবো, কোথা কোন টেন্সে আছে? হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে আছে, দেখো ওয়াজ। তাহলে কি এটা আগেই বাদ? তাহলে কটা বাদ গেল? 1 2 বাদ গেল, রইলো কি 3 আর 4, রইলো কি? এইবার দেখি 3 আর 4, 3 নম্বরে দেখি কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট, দ্য ম্যান হ্যাড, পাস্ট, তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে এটাও বাদ, রইলো কোনটা? 4। বলো তো মজা লাগলো কিনা? তাহলে এইভাবে অপশনস এইভাবে এলিমিনেট করে একদম হেসে খেলে একদম নির্দিষ্ট টাইমের মধ্যে পরীক্ষা সলভ করে আসবে। সে যে কোনো কম্পিটিটিভ হোক পরীক্ষা হোক না কেন। আজকে মেইনলি আমি কতগুলো রুলস এবং ট্রিক্স বা টিপসই দিলাম। এর পরের দিন অর্থাৎ আগামী আগামী সোমবার তোমাদের জন্য থাকবে, সোমবার এবং তারপরে পর পর ভয়েস চেঞ্জের উপরে যে টাইপের ভয়েস চেঞ্জ গুলো পরীক্ষায় আসবে, সেই ভয়েস চেঞ্জ গুলো আমি এক এক করে পর পর 3খানা সেট আমি তোমাদের দিব। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কেমন লাগলো জানাবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হলে সাবস্ক্রাইব করবে এবং অন্তত পক্ষে কমেন্ট না করলেও তো লাইক করো, কমেন্ট করে অ্যাটলিস্ট জানিও, তবেই তো আমি পরবর্তীতে তোমাদের জন্য ক্লাস করবার আমি স্পৃহা বা ইন্ধন পাবো। তো তাহলে সঠিক উত্তর কোনটা বলা হয়নি? অপশন 4 অবজেক্ট। তাহলে কি হচ্ছে আমি বলে দিলাম আগে, অপশন 4 হিজ কমিটমেন্ট হ্যাজ নট বিন কেপ্ট বাই দ্য ম্যান। তাহলে এইভাবে তোমরা, এখানে আমি লিখতে ভুলে গেছি, পরের দিন মক টেস্ট অর্থাৎ আগামী রবিবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্য অক্স, এই কবিতাটা সরি এই শর্ট স্টোরিটার ডিটেইল সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো সেট থাকবে আগামী রবিবার। এবং সোমবার দিন এই প্রিপোজিশন সরি ফ্রেজাল ভার্বের একদম মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বের সেট 1 থাকবে। এবং পর পর বুধবার এবং রবিবার থাকবে স্কুল সার্ভিস কমিশনের যে ইংলিশ সাবজেক্টের উপর থাকবে মক টেস্ট। এবং প্রতি প্রতি শুক্রবার এবং সোমবার থাকবে এই গ্রামারের উপর প্রত্যেকটা টপিক নিয়ম অনুসারে ধারাবাহিক ভাবে প্রত্যেকটা সেট থাকবে। গুড বাই।